আমরা গত ক্লাসে অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স সম্বন্ধে জেনে নিয়েছি। আজকে আমরা এই অভিকেন্দ্র বলের কিভাবে বিভিন্ন জায়গায় প্রয়োগ করব সেটা আমরা দেখব। তার আগে অভিকেন্দ্র বল সম্বন্ধে যে কনসেপ্টগুলো শিখেছি তার সামারিটা এরকম। এক হচ্ছে যে এটা বিশেষ কোনো বল নয়, অন্যান্য বিভিন্ন রকমের বল যেমন টান বল, ঘর্ষণ বল, লম্ব বল, ঠিক এই যে বলগুলো আছে এই বলগুলো হচ্ছে যে এই অভিকেন্দ্র বলের যোগান দেয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি অভিকেন্দ্র বলের কনসেপ্ট কেন আনবো? সেটা হচ্ছে যে যখন কোনো কণা বৃত্তাকার পথ বরাবর বা বৃত্তাকার পথের কোনো একটা অংশে গতিশীল হবে তখন আমরা অভিকেন্দ্র বলের ধারণাটাকে আনবো। এই কারণে আনবো যাতে করে যখন কণাটা বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল হয় তখন ওই কণাটার যে ত্বরণ হয় সেই ত্বরণটাকে আমরা এইরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই কনসেপ্টটা তখনই প্রযোজ্য যখন কণাটা বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল হবে এবং এই যে ত্বরণ আছে এই ত্বরণের অভিমুখ কি হবে? কেন্দ্র বরাবর হবে। তাহলে কি দাঁড়ালো? অভিকেন্দ্র বলের ধারণা যদি আনা হয় তাহলে আমরা তার ত্বরণকে এইরকম ভাবে প্রকাশ করতে পারি। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। না হলে অভিকেন্দ্র বল বলে কোন রকম বল হয় না। অন্যান্য বল যেমন টান, টেনশন, ঘর্ষণ, ফ্রিকশন, লম্ব বল, নরমাল ফোর্স বা মহাকর্ষীয় বল এই বলের যোগান দেয়। অথবা পুরো ব্যাপারটাকে তুমি অলিক বলের সাহায্য নিয়েও লিখতে পারো যদি তুমি ওই কণাটার সঙ্গে যুক্ত থাকো অ্যাজ এ অবজারভার হিসেবে। তাহলে তুমি ওই কণাটার উপর একটা অলিক বলের ধারণা আনবে। কেন? আমরা অলরেডি জানি যে যদি অবজারভার যে নির্দেশ তন্ত্রে থাকে বা অবজারভার যদি ত্বরণ সহ গতিশীল হয় তাহলে ত্বরণের বিপরীত দিকে কোনো বস্তুর উপর অলিক বলের ফ্রি বডি ডায়াগ্রাম সে আঁকবে। তো এখানে লক্ষ্য করো, যদি এখানটায় কোনো অবজারভার থাকে সে তাহলে কি দেখবে? এই গাড়িটাকে স্থির দেখবে এবং সে যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে অর্থাৎ তার অভিকেন্দ্র ত্বরণের অভিমুখ টুয়ার্ড সেন্টার, কেন্দ্র বরাবর, ফলে সে করবে কি? ওই গাড়িটার উপর বাইরের দিকে অলিক বলের ধারণা আনবে এবং তার পরিমাণ হবে m ইন্টু ভি স্কোয়ার বাই আর। এখানে একটা কথা বলে রাখি, এই কনসেপ্টটা আর এই কনসেপ্টটা দুটো আলাদা কনসেপ্ট। অবজারভারকে কোথায় রেখেছো সেই অনুযায়ী তুমি ডিসিশন নেবে। যদি অবজারভারকে ওই গাড়িটার মধ্যে বা যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে তার সঙ্গে যুক্ত রাখো তাহলে তুমি অলিক বলের ধারণা আনবে। যদি দেখো যে অবজারভার বাইরে থেকে দেখছে এবং ওই গাড়িটাকে বৃত্তাকার পথ বরাবর যেতে দেখছে তাহলে তুমি এফ ইজ ইকুয়ালস টু এম এ যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা আনবে। কিছুক্ষণ বাদেই এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা অ্যাপ্লিকেশনে আসবো। এবার কতগুলো অ্যাপ্লিকেশন করছি লক্ষ্য করো। প্রথম যেটা করব সেটা হচ্ছে তোমার কনিক্যাল পেন্ডুলাম। প্রথমে বুঝতে হবে যে এই কনিক্যাল পেন্ডুলাম জিনিসটা কি। ধরো ছাদ থেকে তুমি করছো কি? একটা সুতোর সাহায্যে একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছো। এবার এই বস্তুটা কি হবে যদি বৃত্তাকার পথে ঘোরে? যদি এই বস্তুটা বৃত্তাকার পথ বরাবর যদি ঘুরতে থাকে
দু রকমের পেন্ডুলাম হয়, একটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম, একটা হচ্ছে কনিক্যাল পেন্ডুলাম। কনিক্যাল পেন্ডুলাম কি হবে না, এটাকে এই বৃত্তাকার পথ বরাবর সেই পেন্ডুলামটা ঘুরতে থাকবে। আর সিম্পল পেন্ডুলাম যেটা আছে সেটা হবে কি, সে কেবলমাত্র এই দিক বরাবর দুলতে থাকবে। তো দুটো কনসেপ্ট অন্য রকমের কনসেপ্ট। এটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম, যে পেন্ডুলামে এই পথ বরাবর শুধু এদিক ওদিক দুলতে থাকবে। আর কনিক্যাল পেন্ডুলামের ক্ষেত্রে কি হবে, সেটা লম্বের সঙ্গে একটা কোণ করে সে করবে কি, বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তো এখানে অভিকেন্দ্র বলের ধারণা কিভাবে আমরা আনবো সেটা একটু লক্ষ্য করো, এবং কিভাবে নিউটনিয়ান মেকানিক্স ব্যবহার করছি সেই কনসেপ্টগুলো একটু লক্ষ্য করো। প্রথম কনসেপ্ট ছিল এরকম যে এর উপর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। যেহেতু এটা সুতোর মাধ্যমে কানেকশন আছে, তাই এর উপর সুতো বরাবর একটা টান বল প্রযুক্ত হবে। মহাকর্ষীয় বল নিচের দিকে প্রযুক্ত হবে। এইবার যেহেতু এটা বৃত্তাকার পথে ঘুরছে, তাই বৃত্তাকার পথ বরাবর আমি একটা উপাংশ নেব। কার দেখা যাক। এক্ষেত্রে টি কে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, এই দিক বরাবর একটা আর এই দিক বরাবর একটা, যেটা টুয়ার্ডস সেন্টার। এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা, টি এর এদিক বরাবর উপাংশ হবে টি কস থিটা, টি এর এদিক বরাবর উপাংশ হবে টি সাইন থিটা। একটু ভালো করে লক্ষ্য করো, টি সাইন থিটা এই বলটাই অভিকেন্দ্র বরাবর আছে, অর্থাৎ টি সাইন থিটা অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। অভিকেন্দ্র বল বলে আমি কিন্তু আলাদা কোনো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকিনি। আমি যখনই দেখে নিলাম যে ওই কণাটা বৃত্তাকার পথ বরাবর যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমি অভিকেন্দ্র অভিমুখে একটা উপাংশ নিয়ে নেব। অর্থাৎ আমি যে নির্দেশতন্ত্রটা আঁকছি সেই নির্দেশতন্ত্রের একটা অক্ষ বা অ্যাক্সিস টুয়ার্ডস সেন্টার অভিকেন্দ্র বরাবর রাখবো। এটাই হচ্ছে অভিকেন্দ্র বলের কনসেপ্ট। এরপর স্টেপ ছিল যেটা, সেটা হচ্ছে তোমার নিউটনের সমীকরণটাকে লেখা উপাংশ আকারে। তো দেখো, অভিকেন্দ্র বরাবর যে বলটা আছে শুধুমাত্র টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু আমরা জানি এম ইন্টু এ। এখন যেহেতু বৃত্তাকার পথে সমদ্রুতিতে যদি কণাটা গতিশীল হয়, তাহলে আমি এ কে লিখব ভি স্কয়ার বাই আর। আর তার লম্ব দিক বরাবর আরেকটা উপাংশ আছে, যেহেতু এই কণাটা বৃত্তাকার পথে ঘুরবে, কিন্তু ওই যে তলে ঘুরবে সেই তল থেকে না উপরে উঠবে না নিচে নামবে, অর্থাৎ এই দিক বরাবর ত্বরণের কোনো উপাংশ বা কম্পোনেন্ট থাকবে না। অর্থাৎ দাঁড়াচ্ছে টি cos থিটা ইজ ইকুয়ালস টু এমজি। এক নাম্বারকে দু নাম্বার দিয়ে ভাগ করে দিচ্ছি, তখন দাঁড়াচ্ছে এইটি এইটি কেটে যাবে, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর ইন্টু এমজি। তাহলে এম এম কেটে গেল, দাঁড়ালো কি ভি স্কোয়ার বাই জি আর। এখান থেকে আমি বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি আর ট্যান থিটা, অর্থাৎ ভি ইজ ইকুয়ালস টু কি দাঁড়ালো, রুট ওভার অফ জি আর ট্যান থিটা। এই সমীকরণটা মাথায় রাখতে হবে। আর কি, যেহেতু এটা পেন্ডুলাম, পেন্ডুলাম মানে এর যে গতিটা, এই গতিটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন বলি। আর যখনই কোনো পর্যায়বৃত্ত গতির কথা আসে, সঙ্গে সঙ্গে সেখানে আমরা টাইম পিরিয়ড বা পর্যায়কালের কনসেপ্ট আনি। টাইম পিরিয়ড বা পর্যায়কাল কাকে বলে না, একবার পূর্ণ কম্পনে বা পূর্ণ আবর্তনে যতটা সময়কাল নেয়, এবং সেটা সমীকরণ অনুযায়ী
2 pi r by v equals to 2 pi r, v তো জানি root over g r tan theta, তার মানে দাঁড়াচ্ছে 2 pi root over r by g tan theta। এটা হলো তোমার কনিক্যাল পেন্ডুলামের পর্যায়কালের সূত্র। মসৃণ শঙ্কু বরাবর কোনো একটা বস্তুর গতি অথবা মোশন অফ এ বডি ইনসাইড এ কোন। এখানে একটা এরকম কোন আকৃতির বা শঙ্কু আকারের অংশ আছে। এখন এর মধ্যে কোনো একটা অবজেক্ট আছে যেটা এখানটায় আছে এবং সেই অবজেক্টটা কি হচ্ছে না শঙ্কুর ভেতরের দেওয়াল বরাবর বৃত্তাকার পথে ঘুরছে। সেক্ষেত্রে ওর উপর যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে সমীকরণটা কিরকম দাঁড়াবে। দেখো আমরা জানি যে তলের সঙ্গে লম্ব হবে উপরের দিক বরাবর লম্ব বল প্রযুক্ত হয়, মহাকর্ষীয় বল নিচের দিকে প্রযুক্ত হয়। এখন যেহেতু কণাটা বৃত্তাকার পথে ঘুরছে মানে বৃত্তাকার পথের অভিকেন্দ্র বা কেন্দ্র বরাবর একটা ত্বরণ আছে, আমি সেটা ধরে নেব। ধরে যদি নেওয়া হয় তাহলে লম্ব বলটাকে আমি উপাংশে ভাগ করে নেব, এদিক বরাবর একটা উপাংশ আর তার লম্ব দিক বরাবর একটা উপাংশ। এখন এই কোণটা যদি থিটা হয় তাহলে ভালো করে লক্ষ্য করো, এটার উপর অঙ্কিত লম্ব এটা আর এটার উপর অঙ্কিত লম্ব এটা, অর্থাৎ এই কোণটাও আমার হবে থিটা। অর্থাৎ n এর এই দিক বরাবর উপাংশ হবে n cos থিটা আর n এর কেন্দ্র বরাবর উপাংশ হবে n sin থিটা। এক্ষেত্রে n sin থিটাটা অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, অর্থাৎ আমি বলতে পারি n sin থিটা is equals to m into a যদি সমদুটিতে গতিশীল হয় সমীকরণটা হবে mv স্কয়ার বাই r। v হচ্ছে যে বেগ এবং r হচ্ছে যে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। আরেকটা সমীকরণ কি, আরেকটা সমীকরণ হচ্ছে n cos থিটা is equals to m into g। তো এখান থেকে তুমি বলতে পারো সেটা কি, sin থিটা বাই cos থিটা মানে tan থিটা, মানে এক নাম্বার এই সমীকরণকে দু নাম্বার সমীকরণ দিয়ে sin থিটা বাই cos থিটা মানে tan থিটা ইকুয়ালস টু v স্কয়ার বাই gr। তাহলে এটা একটা সমীকরণ যেখানে v হচ্ছে যে tan থিটার সঙ্গে এরকম সম্পর্কের মাধ্যমে জড়িত আছে। এটা হলো তোমার দ্বিতীয় কনসেপ্ট। নেক্সট, মরণ কুয়ো বা ডেথ ওয়েল। এটা তোমরা সার্কাসে দেখবে যে অনেকে দেখো যে একটা সিলিন্ড্রিক্যাল আকারের অবজেক্ট আছে এবং সেই অবজেক্টের ভেতরের দেওয়ালে কোনো একটা মোটরসাইকেল আরোহী ওর মধ্যে থেকে ভূমি থেকে অনেকটা উপরে ওই সিলিন্ডার বা নল বরাবর ভেতরের দেওয়ালে বৃত্তাকার পথে ঘোরে। তো ওই সিলিন্ডারটাকে বলা হয় মরণ কুয়ো বা ডেথ ওয়েল। ওর মধ্যে যে খেলা দেখাচ্ছে তার উপর যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি সেটা কিরকম হবে একটু লক্ষ্য করো। দেখো এটা সেই কুয়োটা যার মধ্যে মোটরসাইকেল আরোহী কি করছে না এরকম বৃত্তাকার পথ বরাবর ঘুরছে আর ব্যাসার্ধের। হলো, তো আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে লম্ব বলটা কি হবে টুয়ার্ড সেন্টার বা কেন্দ্র অভিমুখে, কারণ তলের সঙ্গে সর্বদা লম্ব দিকে হয়, তাহলে এদিক বরাবর হয়ে গেছে। মহাকর্ষ বল কোন দিকে কাজ করবে, নিচের দিকে। এখন মহাকর্ষ বলের প্রভাবে এই বস্তুটা কি হবে, নিচের দিকে নামার চেষ্টা করবে। যখনই নিচের দিকে নামার চেষ্টা করবে ঘর্ষণ বল করবে কি
উপরের দিকে ক্রিয়াশীল হবে। ফলে কি হবে না, এই বস্তুটা নিচের দিকে না পড়ে মাটি থেকে কিছুটা উপরে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তাহলে ঘর্ষণ বল কিন্তু এখানে একটা ভূমিকা পালন করছে। আরেকটা জিনিস লক্ষ্য করো, লম্ব বল সরাসরি কেন্দ্র বরাবর আছে, অর্থাৎ এদিক বরাবর বললাম একটা উপাংশ নিতে হবে, সেটা নিয়ে নিলে কেবলমাত্র লম্ব বল এখানে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। n equals to m into a is equals to m v square by r। r হচ্ছে ব্যাসার্ধ আর v বেগে এই কোণটা বা বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে। আর দ্বিতীয় কনসেপ্ট, যেহেতু এই বস্তুটা ওই নির্দিষ্ট উচ্চতাতেই বৃত্তাকার পথে ঘুরছে, নিচে পড়ছে না, অর্থাৎ এই জন্য আমি একটা সমীকরণ লিখতে পারি f is equals to m into g। আর কি জানি, ঘর্ষণের সূত্র অনুসারে আমরা একটা জানি কনসেপ্ট, সেটা কি না, f is equals to mu into n। একটু ভালো করে লক্ষ্য করো, এটা স্থির অবস্থায় আছে, মানে এদিক বরাবর তো নিচে পড়ছে না, মানে স্থির অবস্থায় আছে, তাই আমি এখানে স্ট্যাটিক ফ্রিকশনের কনসেপ্টটা লাগাচ্ছি এবং লেস দেন ইকুয়ালস টু লাগালে বেটার হয়, মিউ এর জায়গায় মিউ এস এন। যেহেতু স্থির অবস্থায় আছে ওদিক বরাবর, তাই আমি স্ট্যাটিক ফ্রিকশনের কনসেপ্টটা এখানে ইনক্লুড করলাম। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনে এই মানটা বসিয়ে দিই এখানে, আর এফএস এর মানটা বসিয়ে দিই এখানে। সমীকরণটা তাহলে কি দাঁড়াবে, mg less than equals to mu s into n মানে mv square by r। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, m m কেটে যাচ্ছে, v square greater than equals to gr by mu s। এটা হলো আমার সূত্র। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে v এর একটা সর্বনিম্ন মান থাকবে, সেই মান বা তার উপরে যদি ওই গাড়িটা বেগ নিয়ে যায়, তাহলে ওই গাড়িটা নিচে পড়বে না। না হলে ওই গাড়িটা মাটি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় না দাঁড়িয়ে অভিকর্ষজ বলের প্রভাবে নিচে পড়ে যাবে। তার মানে যে ওই খেলাটা দেবে তাকে এই নির্দিষ্ট বেগ নিয়ে তাকে গাড়িটা চালাতে হবে, নির্দিষ্ট বেগ বা তার থেকে বেশি বেগ নিয়ে এই গাড়িটাকে চালাতে হবে। যদি তার থেকে কম বেগ নিয়ে চলে, সেক্ষেত্রে কি হবে না, ঘর্ষণ বল মহাকর্ষ বলের সমান হবে না, ফলে কি হবে না, ওটা নিচে পড়ে যাবে। বৃত্তাকার পথে সাইকেল আরোহীর ঘূর্ণন, মোশন অফ এ সাইক্লিস্ট অ্যালং এ সার্কুলার পাথ। একটা বৃত্তাকার পাথ বরাবর একটা সাইকেল আরোহী সে কি করছে, ঘোরার চেষ্টা করছে। যখনই বৃত্তাকার পথ বরাবর ঘুরবে, তাকে কাউকে না কাউকে অভিকেন্দ্র বলের যোগান দিতে হবে, না হলে সে বৃত্তাকার পথ বরাবর ঘুরতে পারবে না। এই কনসেপ্টটাই আমরা এখানে বুঝবো যে কি ঘটনা ঘটছে এখানে। দেখো এখানে দেখো একটা সাইকেল আছে, সাইকেল আরোহী আছে, সে কি করছে না, একটা পথ বরাবর এগোচ্ছে সামনের দিকে। তো যখন বেন্ডিং আসবে একটু লক্ষ্য করো, এই যে বেন্ডিং যখন বা বৃত্তাকার পথ এসেছে, সেই বৃত্তাকার পথ বরাবর ঘোরার সময় সে করছে কি, অভিকেন্দ্র দিক বরাবর বেন্ড হয়ে গেছে। এই যে দেখেছো পুরো ব্যাপারটা আবার সোজা হয়ে গেছে। তাহলে যখন কোনো সাইকেল আরোহী বৃত্তাকার পথ বরাবর ঘুরতে চেষ্টা করবে, তখন বৃত্তাকার পথের কেন্দ্র অভিমুখে
কি হবে না ওই সাইকেলকে সামান্য হলেও হেলতে হবে। এই ঘটনাটাই আমরা নিউটনের মেকানিক্সকে ব্যবহার করে কিভাবে ব্যাখ্যা করছি লক্ষ্য করো। যখন সাইকেলটা সরাসরি কোনো সরল রেখা বরাবর যাচ্ছিল তখন সোজা ছিল, ভূমির সঙ্গে লম্বভাবে সোজা উপরের দিকে ছিল, কোনোরকম কোনো বেন্ডিং হয়নি তার। তো সেই সময় যদি আমি তার উপর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে সেটা হবে উপরের দিকে লম্ব বল আর নিচের দিকে মহাকর্ষীয় বল। এখন যদি বৃত্তাকার পথ চলে আসে, যে কিছুক্ষণ আগে যেটা দেখালাম, সঙ্গে সঙ্গে কি হয়েছে, সে অভিকেন্দ্র দিকে বেঁকে গেছে। কেন বেঁকেছে? কারণ বৃত্তাকার পথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের কাউকে না কাউকে যোগান দিতে হবে। অভিকেন্দ্র বলের যোগান এখানে ঘর্ষণ বল দেবে। কেন দেবে? এখন দেখুন, একটু লক্ষ্য করুন, যখন সরল রেখা বরাবর যাচ্ছিল তখন লম্ব বল মহাকর্ষীয় বলের সঙ্গে সমান হয়ে গেছে। সমান হয়ে যাওয়ার জন্য লব্ধি বলের পরিমাণ কি হয়েছে, শূন্য হয়েছে। কিন্তু যখনই বৃত্তাকার পথে যাবে সে সামান্য একটু বেন্ড হবে কেন্দ্র বরাবর। ফলে কি হবে, এরপর যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি সেটা কিরকম হবে না, উপর দিক বরাবর লম্ব বল আর নিচের দিক বরাবর মহাকর্ষীয় বল। এখন দেখো, এই দুটো বল সমান এবং সমান্তরাল একই বিন্দুতে ক্রিয়াশীল না হয়ে দুটো আলাদা আলাদা বিন্দুতে ক্রিয়াশীল। রিজিড বডি ডাইনামিক্স এর কনসেপ্ট আমরা যখন শিখব তখন এই বল দুটোকে একসঙ্গে বলবো কাপল, যার ফলে কি হবে, এই সাইকেলটা এই দিক বরাবর রোটেট করার চেষ্টা করবে। কার সাপেক্ষে? ভূমিটা। তার মানে এখানে যেই কণাটা এই মাটির সঙ্গে টাচে আছে সে করবে কি, এই দিক বরাবর সরে যাওয়ার চেষ্টা করবে, মানে এই দিক বরাবর একটা বেগ থাকবে। যখনই ভূমির সাপেক্ষে সাইকেলের যে অংশটা টাচে আছে সে বাইরের দিকে তার একটা গতি থাকবে, সঙ্গে সঙ্গে ঘর্ষণ বল কি হবে, যে ভেতরের দিকে ক্রিয়া হতে শুরু করবে এবং এটা হবে অভিকেন্দ্র দিক বরাবর। তাহলে কেন ওই সাইক্লিস্টটা অভিকেন্দ্র দিক বরাবর হেলে গেল? কারণ বৃত্তাকার পথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের যোগান কাউকে না কাউকে দিতে হবে। সেই যোগান দেওয়াটা যদি সে কেন্দ্র বরাবর বেন্ড হয় তখনই ঘর্ষণ বল দেবে। এই জন্য তাকে কিন্তু বাধ্য হয়ে অভিকেন্দ্র দিক বরাবর সামান্য একটু হলেও বেন্ড হতে হবে। হলো, এরপর ফ্রি বডি ডায়াগ্রাম যখন এঁকে নিয়েছি, এরপর আমি নিউটনের সূত্র লাগাচ্ছি। নিউটনের সূত্র কি বলেছে, কেন্দ্র বরাবর যে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছিল ঘর্ষণ বল ইজ ইকুয়ালস টু m ইনটু a ইকুয়ালস টু m ইনটু v স্কয়ার বাই r। আরেকটা হচ্ছে তোমার m ইজ ইকুয়ালস টু mg। এর সাথে আরেকটা ইকুয়েশন যেটা আমরা ঘর্ষণ থেকে শিখেছি, সেটা কি f ইজ ইকুয়ালস টু মিউ ইনটু n। এখানে আমি আবার বলবো, যেহেতু এই দিক বরাবর সাইকেলটা পিছলে যাচ্ছে না, মানে এই দিক বরাবর যে ঘর্ষণ বলটা ক্রিয়াশীল হচ্ছে সেটা স্থিত ঘর্ষণ, এটাকে fs লিখে দিচ্ছি। এটাকে fs, এটা মিউ s, তখন হয়ে যাবে fs লেস দ্যান ইকুয়ালস টু মিউ s n। fs এর মানটা এখানে বসাচ্ছি, n এর মানটা এখানে বসাচ্ছি, অ্যানসারটা দাঁড়াবে এরকম mv স্কয়ার বাই r less than equals to mu s into m into g। mm কেটে গেল, তার মানে দাঁড়ালো v স্কয়ার less than equals to mu s into g into r। এর সাথে আরেকটা কনসেপ্ট অ্যাড করে নেই। কি কনসেপ্ট? একটু দেখো তো, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা, এবং আমরা বলতে পারি কিনা দেখো তো, ট্যান থিটা
সমান লম্ব বাই ভূমি f বাই n। f বাই n, f is equals to কি মিউ s ইনটু n লেস দ্যান ইকুয়ালস টু বলেছি, তার মানে এটাকে fs লিখছি। হ্যালো, তো আমি এখান থেকে বলতে পারি fs is equals to tan theta into n। এটা আমরা fs এর মান পেলাম। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে যদি আমি এই কনসেপ্টটা লাগিয়ে দিই, অর্থাৎ tan theta into n is less than equals to mu s into n, এটা কেটে গেল, আমার দাঁড়ালো কি tan theta less than equals to mu s। হলো, তাহলে এই একটা ইকুয়েশন আমি পেয়ে গেছি, আর এই একটা ইকুয়েশন আমি পেয়ে গেছি। এর পরের কনসেপ্ট হলো বৃত্তাকার পথে একটা গাড়ি ঘূর্ণন বা মোশন অফ এ কার অ্যালং সার্কুলার পাথ। আবার দেখো সার্কুলার পাথের প্রশ্ন চলে এলো, তার মানে নিশ্চয়ই সার্কুলার পাথ বরাবর ঘুরলে অভিকেন্দ্র বলের কাউকে না কাউকে যোগান দিতে হবে। এই ব্যাপারটা আমরা প্রথমে একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখে নিই, তারপর আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এখানে দেখো একটা গাড়ি বৃত্তাকার পথে ঘুরছে, এবং আমরা জানি যে ভূমির সঙ্গে লম্ব হবে উপরের দিকে লম্ব বল এবং নিচের দিকে মহাকর্ষীয় বল কাজ করে। তো যেহেতু বৃত্তাকার পথে ঘুরবে, তার মানে অভিকেন্দ্র বলের কাউকে না কাউকে যোগান দিতে হবে। এখানে অভিকেন্দ্র বলের যোগান কে দিচ্ছে, না ঘর্ষণ বল দিচ্ছে। দেখো অ্যানিমেশনটা, দেখো বৃত্তাকার পথে যখন ঘুরছে কেন্দ্র বরাবর এই অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে, দেখেছো? তাহলে কি দাঁড়ালো, এটা যদি আমার বৃত্তাকার পথের একটা অংশ হয় এবং উপর থেকে যদি দেখি কোনো গাড়ি ধরো বৃত্তাকার পথ বরাবর ঘুরছে, সেক্ষেত্রে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে ঘর্ষণ বল, আর উপরের দিকে লম্ব বল আর নিচের দিকে মহাকর্ষীয় বল। সেক্ষেত্রে সমীকরণটা দাঁড়াবে এরকম, ঘর্ষণ বল অভিকেন্দ্র বলের যোগান দেবে, অর্থাৎ F is equals to হবে ma is equals to mv স্কয়ার বাই r, আর লম্ব বল n is equals to m into g। আর এখানে স্ট্যাটিক ফ্রিকশন অর্থাৎ fs less than equals to mu s into n। একই জিনিস আগের মতো fs এর মানটা বসিয়ে নিচ্ছি, mv স্কয়ার বাই r less than equals to mu s into m হয়েছে। তো আমি এখান থেকে বলতে পারি যে v less than equals to root over of mu s into g into r, অর্থাৎ কি বেগে গাড়ি চললে সেটা বৃত্তাকার পথে ঘুরবে তার সর্বোচ্চ পরিমাণটা হবে এটা। এটাকে আমরা ভি ম্যাক্স বলতে পারি। অর্থাৎ এই পরিমাণের থেকে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, না গাড়িটা বৃত্তাকার পথ থেকে বাইরে বেরিয়ে যাবে। এই জন্য দেখবে কোনো ন্যাশনাল হাইওয়ে এর টার্নিং এর যে পথে আছে সেখানে একটা কোনো কিছু লেখা থাকে, দেখবে কোডিং যে সেটা হচ্ছে তোমার 20 কিলোমিটার পার আওয়ার কি 25 কিলোমিটার পার আওয়ার, ওটা ফিক্সড লেখা থাকে। তার মানে তুমি যদি ওখানে 20 কিলোমিটার পার আওয়ার বেগে যদি লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে যদি তুমি 25 করে দাও, তাহলে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় বা ওই পাথ থেকে তুমি বাইরে বেরিয়ে যাবে। তাই তোমাকে সর্বোচ্চ ওই বেগটা বা ওর থেকে কম বেগে গাড়িটাকে বৃত্তাকার পথে ঘোরাতে হবে। এটা হলো বৃত্তাকার পথে গাড়ি ঘূর্ণন। এর পরের কনসেপ্ট হলো তোমার
ব্যাংকিং। ব্যাংকিং হলো একটা ব্যবস্থা। ব্যবস্থাটা কি? এই যে আমি যে বৃত্তাকার পথের যে রোডটা আমি দেখালাম, সেই রোডের বাইরের অংশ যদি মাটি থেকে একটু উপরের দিকে থাকে, অর্থাৎ পুরো ব্যবস্থাটা যদি একটা নত তলের মতো হয়, এই ধরনের ব্যবস্থাকে আমি বলবো ব্যাংকিং। দেখো, ব্যাংকিং এর ক্ষেত্রে কি ঘটনা ঘটে আমরা দেখছি, তার আগে অ্যানিমেশনের মাধ্যমে ব্যাপারটা একটু বুঝে নিই। এই গাড়িটাকে লক্ষ্য করো, গাড়িটার কেন্দ্রের দিকে যে চাকাটা আছে সেটা কিছুটা নিচের দিকে আছে, আর বাইরের দিকে যে চাকাটা সেটা মাটি থেকে কিছুটা উপরের দিকে আছে, অর্থাৎ গাড়িটা নততল বরাবর একটু ভেতরের দিকে বেঁকে আছে। এই ঘটনাটাই আমি বলতে যাচ্ছি। এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাকে আমরা বলছি ব্যাংকিং, যেখানে বাইরের দিকটা কিছুটা উঁচু থাকবে আর ভেতরের দিকটা নিচু হবে। ফলে কি দাঁড়াচ্ছে, এই ধরনের আমরা একটা নততল পাচ্ছি। ঠিক? তো দেখো কি ঘটনা ঘটছে। দেখো, যখন বৃত্তাকার পথে ঘুরছে, তখন বৃত্তাকার পথে অভিকেন্দ্র বরাবর একটা অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে এবং গাড়িটা নততল বরাবর, এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যে কিরকম করে গাড়িটা নততল বরাবর হেলে আছে। এই ব্যাপারটা আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো যখন, তখন এই কনসেপ্টটা কাজে লাগাবো। দেখো, বৃত্তাকার পথে ঘুরছে। দেখো, এই যে গাড়িটা আছে বৃত্তাকার পথে ঘুরছে, মানে এরকম একটা বৃত্তাকার পথ বরাবর সে ঘুরবে। তো সেই বৃত্তাকার পথের একটা নততল হচ্ছে যে এটা। তাহলে আমি এর উপর যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, নিচের দিকে মহাকর্ষীয় বল, উপরের দিকে লম্ব বল। হলো। এখন এখানে এই ধরনের গতিকে আমরা তিনটে ভাগে ভাগ করে নেব। কিরকম? কেবলমাত্র ঘর্ষণ প্রযুক্ত হলে এই ধরনের গতি হতে পারে। দ্বিতীয়, ব্যাংকিং এর জন্য বৃত্তীয় গতি হতে পারে। তৃতীয়, ঘর্ষণ আর ব্যাংকিং এই দুটোর জন্য হতে পারে। তৃতীয়টা হচ্ছে বাস্তব। তো এই বাস্তবটা বোঝার আগে আমরা কিছু আদর্শ কন্ডিশনটা বুঝে নিই। প্রথমে কেবলমাত্র ঘর্ষণের জন্য কিভাবে বৃত্তীয় গতি হচ্ছে, তারপর ব্যাংকিং কিভাবে বৃত্তীয় গতির যোগান দিচ্ছে, তারপর হচ্ছে যে ঘর্ষণ আর ব্যাংকিং দুজনে একসাথে ব্যবহার করব। দুজনকে একসাথে ব্যবহার। প্রথমে আসা যাক ঘর্ষণ। কেবলমাত্র ঘর্ষণ বল অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে এবং যার জন্য ওই বস্তুটা বৃত্তাকার পথে ঘুরবে। এখন দেখো, এই গাড়িটা ধরো রাস্তার ওই যে বৃত্তাকার পথ আছে, বৃত্তাকার পথে কোনো একটা জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে মানে কি, এর উপর যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এদিক বরাবর লম্ব বল আর এদিক বরাবর মহাকর্ষীয় বল ক্রিয়াশীল হবে। মহাকর্ষীয় বলের দুটো উপাংশ আছে, এদিক বরাবর একটা উপাংশ যেটা তোমার mg sin থিটা, আর এদিক বরাবর উপাংশ যেটা হচ্ছে তোমার mg cos থিটা। এখন দেখো, এই লম্ব বল আর mg cos থিটা এটা পরস্পরের বিপরীত এবং সমান হওয়ার জন্য কি হবে, কেটে 0 হয়ে যাবে। তাহলে এই দিক বরাবর যে লব্ধি বলটা আছে, সেই লব্ধি বলের জন্য কি হবে না, এই গাড়িটা নিচের দিকে নামার চেষ্টা করবে। এখন ঘর্ষণ বল থাকার জন্য সেই ঘর্ষণ বলটা কোন দিকে ক্রিয়াশীল হবে না, বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। এখন আমি পুরো ব্যাপারটা বুঝে গেলাম। এরপর গাড়িটা যদি বৃত্তাকার পথ বরাবর ঘুরতে শুরু করে, সেক্ষেত্রে কেবলমাত্র ঘর্ষণ বলের ধারণাটা যদি আনি, তার জন্য কি হবে না, এই দিক বরাবর একটা ঘর্ষণ বল ক্রিয়া হবে। এরপর এই যে দেখো, ঘর্ষণ বলকে দুটো উপাংশে ভাগ করে নেব। যেহেতু বৃত্তাকার পথে ঘুরবে মানে কেন্দ্র বরাবর, মানে এই দিক বরাবর একটা উপাংশ অবশ্যই রাখতে হবে। তাহলে এফএস এর এই দিক বরাবর একটা উপাংশ আছে, এই দিক বরাবর একটা উপাংশ আছে।
এই দিক বরাবর উপাংশের পরিমাণটা কত না, সেটা হচ্ছে তোমার এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও আমার থিটা, এটা আর এটা সমান্তরাল, এটা আর এটা সমান্তরাল। তাহলে এফএস এর এদিক বরাবর উপাংশ এফ এস কস থিটা আর এদিক বরাবর উপাংশ এফ এস সাইন থিটা। তাহলে একটু লক্ষ্য করো, ঘর্ষণ বল, এই যে ঘর্ষণ বল, কেবলমাত্র ঘর্ষণ বল, দেখো অভিকেন্দ্র বলের যোগান দিতে পারে, এটা হলো আমার প্রথম কনসেপ্ট। এইবার ব্যাংকিং থাকার জন্য আগে দেখো এই যে পোর্শনটা, এই পোর্শনে দেখো ব্যাংকিংটা ছিল না, ব্যাংকিং না থাকার জন্য এখানে কি হয়েছে, কেবলমাত্র ঘর্ষণ বল অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছিল। কিন্তু এখন যদি এই তলটাকে সমতল না করে একটু নততল করে দেই, তাহলে অভিলম্ব বল এই দিক বরাবর প্রযুক্ত হয়, যার ফলে এই অভিলম্ব বলের দুটো উপাংশ আছে, এদিক বরাবর একটা উপাংশ আর এদিক বরাবর একটা উপাংশ। এটার এদিক বরাবর উপাংশ হবে ইন কস থিটা আর এদিক বরাবর উপাংশ হবে ইন সাইন থিটা। একটু লক্ষ্য করো, ইন সাইন থিটাটাও অভিকেন্দ্র বরাবর। তাহলে এখানে অভিকেন্দ্র বরাবর যে দুটো বল যোগান দিচ্ছে সে দুটো বল কি, একটা হচ্ছে তোমার ঘর্ষণ বলের জন্য আর ব্যাংকিং এর জন্য লম্ব বলের একটা উপাংশ অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। অর্থাৎ এই দুটো কন্ডিশনে কি দাঁড়াচ্ছে, লম্ব বলের উপাংশ এবং ঘর্ষণ বল দুজনেই অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। এখন এটা সমীকরণটা কি দাঁড়াবে, এটা সমীকরণটা হবে এরকম, ইন সাইন থিটা মাইনাস এফএস কস থিটা is equals to ma is equals to mv স্কয়ার বাই আর। এটা একটা। আরেকটা সমীকরণ কি, আরেকটা সমীকরণ হচ্ছে যে এই দিক বরাবর উপাংশ, এদিক বরাবর উপাংশটা কি না, ইন কস থিটা প্লাস এফএস সাইন থিটা ইজ ইকুয়ালস টু এমজি। হলো, তাহলে এই দুটো সমীকরণ আমরা পেলাম। আরেকটা সমীকরণ তো অলরেডি আমাদের কাছে আছে, সেটা কি, এফএস লেস দ্যান ইকুয়ালস টু মিউ এস ইনটু এন। এরপর যে কনসেপ্টটা বলবো সেটাকে আরো কনসেন্ট্রেশন দিয়ে শুনবে, তবে বুঝতে পারবে। এখানে দেখো তিনটে কন্ডিশন হতে পারে। কি কি তিনটে কন্ডিশন, প্রথমে ধরো গাড়িটা চুপচাপ স্থির অবস্থায় আছে, চুপচাপ যদি স্থির অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে কোনো রকম কোনো ঘর্ষণ বল নেই, ভালো কথা। এরপর আমি করছি কি, ভিটাকে বাড়াচ্ছি, অর্থাৎ গাড়ির বেগ বাড়াচ্ছি। এখন গাড়ির বেগ যদি বাড়াই, এই সমীকরণটা আমাকে কি বলছে, এন এর মান বাড়তে পারে অথবা এফ এর মান কমতে পারে অথবা এন বাড়তে পারে এবং এফ কমতে পারে। এখন এই তিনটে কন্ডিশনের কোন কন্ডিশনটা আমরা ফলো করব সেটা ডিপেন্ড করছে এই দ্বিতীয় ইকুয়েশন যেটা আছে। কিরকম, দেখো এই ইকুয়েশনে এই যে ডান দিকের যে পার্টটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। কনস্ট্যান্ট টার্ম যদি হয়, যদি এন বাড়ে তাহলে এটাকে কনস্ট্যান্ট রাখতে গেলে কি করতে হবে, এফ এর মান কমতে হবে যতক্ষণ থিটার মান কনস্ট্যান্ট থাকবে, ঠিক। তার মানে এই তিনটে কন্ডিশনের মধ্যে তৃতীয় নাম্বার কন্ডিশনটা স্যাটিসফাই হবে। ভি যদি বাড়ে সেক্ষেত্রে এনও বাড়বে এবং এফ কমবে। হলো, এই কন্ডিশনটা আমার কাছে স্যাটিসফাই হয়ে গেল। এটা হলো প্রথম কনসেপ্ট। এর সাথে আরো কনসেপ্ট আছে যেটাকে আমরা অ্যাড করব। কিরকম, একটু ভালো করে বুঝবে। সেটা হলো, ছবিতে এফটা ছিল
এই দিক বরাবর হলো, আর এনটা এদিক বরাবর, যার এদিক বরাবর একটা উপাংশ ছিল এন সাইন থিটা, আর এদিক বরাবর উপাংশ ছিল এফ এর এফ কস থিটা। সেই সমীকরণটা আমরা এটা লিখেছি। এখন একটু ভালো করে বোঝো তো, যদি এন বাড়ে তাহলে বলেছি এফ কমবে যখন ভি বাড়বে, অর্থাৎ গাড়ির বেগ যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কি হবে, এফএস এর মানটা কমতে থাকবে। ছবিতে কি হবে তখন, এফএস এর মানটা কমবে মানে কি, এফ এর দৈর্ঘ্যটা কমবে, আরো যদি বাড়াই আরো কমবে দৈর্ঘ্য, আরো যদি বাড়াই তাহলে এফ এর মান কমে 0 হয়ে যাবে। তারপরও যদি আরো বাড়াই তাহলে এফ এর অভিমুখ পাল্টে যাবে, আরো বাড়াই তখন এফ এর অভিমুখ এই দিকে থেকে আরো বৃদ্ধি পাবে মান। তাহলে কি দাঁড়াচ্ছে, বেগের একটা মান আছে, যেই মানের উপরে থাকলে ঘর্ষণ বলের অভিমুখ নিচের দিক বরাবর হয়, যেই মানের নিচে থাকলে ঘর্ষণ বলের অভিমুখ নততল বরাবর উপরের দিকে হয়। ঠিক, আর ভি এর যেই মানটাতে আমার ঘর্ষণ বলের মান 0 হয়ে যাচ্ছে, সেই সময় আমার এই ইকুয়েশনটা কি হবে, n sin theta is equals to m v লিমিট a স্কয়ার বাই r, সেটাকে আমি সেটার নাম রাখছি ভি লিমিট। সেই লিমিটিং ভ্যালুর উপরে থাকলে ঘর্ষণ বল নততল বরাবর নিচের দিকে, সেই লিমিটিং ভ্যালুর নিচে থাকলে ঘর্ষণ বল কি হবে, উপরের দিকে হবে। তাহলে সেই লিমিটিং ভ্যালুর পরিমাণটা কত, সেক্ষেত্রে এই সমীকরণটা কি দাঁড়াবে, তখন আমি এই সমীকরণকে এটা দিয়ে ভাগ করব, কি পাবো, এটা দাঁড়ালো আমার লিমিটিং ভ্যালু। সেই লিমিটিং ভ্যালুটা কার উপর নির্ভর করছে, থিটার উপর নির্ভর করছে, অর্থাৎ নততলের নতি কোণের উপর নির্ভর করছে। এই যে কোনো একটা রোডের টার্নিং এর মুখে ওই নির্দিষ্ট বেগের মান লেখা থাকে, সেই নির্দিষ্ট বেগের মান কিন্তু টার্নিংটার উপরও কিছুটা নির্ভরশীল। এখন এই লিমিটিং ভ্যালুর নিচে থাকলে ঘর্ষণ বল উপরের দিকে কাজ করবে, আর লিমিটিং ভ্যালুর উপরে থাকলে ঘর্ষণ বল নিচের দিকে কাজ করবে। তার মানে দুটো সিচুয়েশন আমরা পাচ্ছি, এই দুটো সিচুয়েশনে আমাদের কাজ করতে হবে। প্রথমে আমরা এই যে দ্বিতীয় নাম্বার যে সিচুয়েশনটা আছে, যেটা আমরা এখানে ছবিতে পেয়ে গেছি, সেই সিচুয়েশনটা একটু বুঝে নিই। এটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, সেই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে এখানে আমরা এই যে দুটো সমীকরণ পেয়ে গেছি, এই দুটো সমীকরণটাকে আমরা করব কি, একটু কাজ করি সমীকরণটার উপর। কিরকম কাজ দেখো, প্রথমে এই যে 1 নাম্বার ইকুয়েশন আর এটাকে লিখছি 2 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশনকে আমি n দিয়ে ভাগ করে নিচ্ছি, কি দাঁড়াবে আমার ইকুয়েশনটা, sin থিটা মাইনাস f বাই n, fs বাই n cos থিটা is equals to mv স্কয়ার বাই nr। আরেকটা দাঁড়াচ্ছে তোমার cos থিটা মাইনাস fs by n sin theta is equals to mg by n। হ্যালো, এই দুটো ইকুয়েশন পেয়ে গেছি। এখন এটাকে তুমি এটা দিয়ে ভাগ করে নাও, কি পাবে, sin theta minus f by n into cos theta by cos theta minus fs by n, এটা fs into sin theta is equals to mv square by nr
বাই mg ইন্টু n, n কেটে গেল, m কেটে গেল। ওকে, উভয় পক্ষকে যদি cos θ দিয়ে ভাগ করে নিই, উভয় পক্ষকে যদি cos θ দিয়ে ভাগ করে নিই উপর নিচে দুটোকে, তার মানে কি দাঁড়াবে, এটা দাঁড়াবে cos θ আর এটা 1 আর এটা দাঁড়াবে তোমার cos θ। এখন দেখো sin θ বাই cos θ মানে tan θ মাইনাস fs বাই n এর, এটা লিমিটিং ভ্যালু হচ্ছে মিউ ইন্টু এল বাই 1 মাইনাস মিউ এল ইন্টু tan θ ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার বাই জি। অর্থাৎ যখন আমার এই যে লিমিটিং ভ্যালু আছে, এই লিমিটিং ভ্যালু থেকে কম ভ্যালু নিয়ে যদি ওই গাড়িটা গতিশীল হয়, সেক্ষেত্রে ঘর্ষণ বল নততল বরাবর উপরের দিকে গতিশীল হবে এবং সেক্ষেত্রে যে সমীকরণটা পাবো সেই সমীকরণটা হচ্ছে এটা, এবং এটাকে তখন লিখবো মিনিমাম ভ্যালু। কারণ এখানে লক্ষ্য করো ভি এর মান কি হয়েছে, কমছে, কমছে মানে কি সর্বনিম্ন ভ্যালু আমরা নেব, সর্বনিম্ন ভ্যালু কি, সেটা হচ্ছে তোমার ভি মিন হলো। তাহলে এই একটা ইকুয়েশন দাঁড়ালো। এর পরের যে কন্ডিশনটা দেখো, প্রথম যে শর্তটা ছিল সেখানে কি ছিল, ভি এর মান একটা নির্দিষ্ট মান, এই যে নির্দিষ্ট মান, এই নির্দিষ্ট মানের থেকে যদি বেশি হয় তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, নততল বরাবর নিচের দিকে। তাহলে এই কন্ডিশনের ছবি আমরা এঁকে নিই। এই হলো আমার নততল, এই হলো বস্তু, বস্তুটার উপর নিচের দিক বরাবর ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে, লম্ব বল উপরের দিকে ক্রিয়াশীল হবে আর মহাকর্ষীয় বল নিচের দিকে ক্রিয়াশীল হবে। এখন যেহেতু গাড়িটা বৃত্তাকার পথে ঘুরবে এবং বৃত্তাকার পথে কেন্দ্রের উন্মুখ এদিক বরাবর হবে, সেক্ষেত্রে আমরা করছি কি না, ঘর্ষণ বলকে দুটো উপাংশে ভাগ করব, একটা হলো এই দিক বরাবর একটা উপাংশ আর একটা হলো এর লম্ব দিক বরাবর একটা উপাংশ। এখন এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা আর এই কোণটা একই 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এই কোণটা তোমার থিটা। এফ এর এদিক বরাবর উপাংশ হবে এফ এস কস থিটা আর এদিক বরাবর উপাংশ হবে এফ এস সাইন থিটা। সিমিলারলি লম্ব বলকে ভেঙে নাও, লম্ব বলের এদিক বরাবর একটা উপাংশ হবে আর এদিক বরাবর একটা উপাংশ হবে। এই কোণটা আমরা থিটা, কারণ হচ্ছে যে এইটার উপর অঙ্কিত লম্ব এটা, এটার উপর অঙ্কিত লম্ব এটা, মানে এই কোণটা তোমার থিটা। লম্ব বলের এদিক বরাবর উপাংশ হবে ইন কস থিটা আর লম্ব বলের এদিক বরাবর উপাংশ হবে ইন সাইন থিটা। এখন অভিকেন্দ্র বলের অভিমুখ যদি এই দিক বরাবর হয়, অর্থাৎ আমরা বলতে পারি ইন সাইন থিটা প্লাস এফ এস কস থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, আর কি ইন কস থিটা মাইনাস এফ এস সাইন থিটা ইজ ইকুয়ালস টু এমজি। একই জিনিস আগের মতোই, 1 কে 2 দিয়ে ভাগ করে নিচ্ছি, কি পাচ্ছি, ইন সাইন থিটা প্লাস এফ এস কস থিটা বাই ইন কস থিটা মাইনাস এফ এস সাইন থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর বাই এমজি। এম কেটে গেল, উভয় পক্ষকে এন দিয়ে ভাগ করে নেই প্রথমে, সমীকরণটা পাবো এরকম, সাইন থিটা প্লাস এফ এস বাই এন কস থিটা বাই কস থিটা মাইনাস
fs by n sin theta equals to v square by gr। আবার করব কি, উভয় পক্ষকে cos theta দিয়ে ভাগ করে নেব। সমীকরণটা দাঁড়াবে এরকম, tan theta প্লাস fs by n এর লিমিটিং ভ্যালু আমি নিচ্ছি mu l বাই 1 মাইনাস mu l ইনটু cos theta দিয়ে ভাগ করেছিলাম, তাহলে এখানে cos theta বাই cos theta 1 হয়ে যাচ্ছে, আর sin theta বাই cos theta tan theta equals to v square by gr। এখন আগেরটাকে কি বলেছিলাম, মিনিমাম, কারণ এখানে মাইনাস সাইন ছিল, এখানটা দেখো প্লাস সাইন, এটা হবে তোমার ম্যাক্সিমাম। ঠিক, দেখো এই যে ভি এর একটা মান বাড়তে থাকবে ক্রমশ, তাহলে বাড়তে বাড়তে একটা সীমা হবে ম্যাক্সিমাম ভ্যালু, ভি এর মান কমতে কমতে একটা সীমা হবে সেটা মিনিমাম ভ্যালু, তাহলে মিনিমাম এখানটায় থাকবে, ম্যাক্সিমাম এখানটায় থাকবে, লিমিটিং ভ্যালু একটা থাকবে, লিমিটিং ভ্যালু হচ্ছে এটা, আর মিনিমাম ভ্যালু হচ্ছে যে তোমার, এটা হচ্ছে তোমার মিনিমাম ভ্যালু, আর এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভ্যালু। এই ইকুয়েশন গুলো তোমাকে মনে রাখতে হবে।